হাই, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আলোচনা করব দশম শ্রেণী থেকে বৃত্ত নিয়ে। বৃত্তের একেবারে প্রাথমিক কতগুলো জিনিস এবং সেখানে কতটা গভীরভাবে এবং সম্পূর্ণভাবে জানা যায় সেটা আজকে চেষ্টা করব। এই বৃত্ত এমন একটি চ্যাপ্টার যেটা আমাদের 9-এ পড়েছি, 10-এও পড়ব, আবার 11-12-এও, এবং পরবর্তীকালে বৃত্তের পরিধি ক্রমশ প্রসারিত হবে। তো বৃত্ত সম্পর্কে তাহলে আমাদের ডিটেলসে জানতে হবে, এবং বৃত্ত এমন একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, প্রত্যেকটা পরীক্ষায় বৃত্ত থেকে কিছু না কিছু কোশ্চেন থাকবেই, এবং এটাকে আমরা যদি খুব ভালোভাবে বুঝতে পারি তাহলে বৃত্ত নিয়ে যাবতীয় প্রশ্ন বা বৃত্ত নিয়ে যাবতীয় প্রবলেমের আমরা খুব সহজেই সমাধান করে উঠতে পারবো। তো আমরা শুরু করছি আজকে যে বৃত্তের প্রাথমিক ধারণা। অনেকে বৃত্তের সঙ্গে বৃত্তাকার কথাটাকে গুলিয়ে ফেলে। বৃত্তাকার বা গোলাকার আর বৃত্ত দুটো কথাকে একটু যদি পরিষ্কার হয়ে নেওয়া যায় প্রথমে, তাহলে এই বৃত্ত সম্পর্কে আইডিয়াটা অনেকটা ক্লিয়ার হবে। ক্যারামেল স্ট্রাইকার, গ্লাসের ঢাকনা বা চাবির রিং, চুড়ি অথবা লেবু কিংবা তরমুজ, এই ধরনের যে আমরা জিনিসগুলো দেখি, এই প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা বৃত্ত লুকিয়ে আছে। কিন্তু এই ধরনের যে আকৃতিগুলো, এই আকৃতিগুলোকে আমরা বলতে পারি বৃত্তাকার। বৃত্তের ক্ষেত্রে তিনটি অংশ: বৃত্তের ভেতরের অংশ, বাইরের অংশ এবং বৃত্ত। তাহলে আমরা বুঝতে পারছি এই বৃত্তাকার ক্ষেত্রের মধ্যেই আমাদের বৃত্ত লুকিয়ে আছে। তো এবারে আমরা আলোচনা করব বৃত্ত আসলে কি না। বৃত্ত হলো একটি সমতলে অসংখ্য বিন্দুর সমষ্টি বা কালেকশন, যারা প্রত্যেকে ওই সমতলে একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী, অথবা এভাবে বলা যায় একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমদূরবর্তী বিন্দুসমূহের সঞ্চারপথকেই বৃত্ত বলে। ওটা যদি আমি ছবির মাধ্যমে দেখি তাহলে বৃত্তটা বোঝাবে এরকম একটা নির্দিষ্ট বিন্দু, যেটা এই বিন্দুটাকে আমরা ফিক্সড। তো এইখান থেকে সমদূরবর্তী বিন্দুসমূহ, এইখানে যদি আমি কতগুলো লাইন টানি, সেখান থেকে এই লাইন থেকে সমান দৈর্ঘ্যের মাপে সেখানে যদি বিন্দু নিয়ে নিই, তাহলে এই বিন্দুগুলোকে যোগ করলে আমরা যেটা পাবো সেটা হবে কি আমাদের একটি বৃত্তাকার আকৃতির। তো এই যে অংশটা, এই অংশটাকে বলবো আমরা বৃত্ত। তো বৃত্তের ক্ষেত্রে তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে এটা আমাদের এই যে নির্দিষ্ট বিন্দুটা, এটা হবে কেন্দ্র, আর এইখান থেকে এই যে দূরত্বটা, এই দুটো সমান দূরত্ব, সবসময় সমান দূরত্ব এই বৃত্ত থেকে এই পয়েন্ট পর্যন্ত। তো এই অংশটাকে বলবো আমরা ব্যাসার্ধ। তো প্রথমে আমরা বৃত্তের অংশে পরে আসব। তো প্রথমে আমাদের বুঝতে হবে বৃত্তটা কি। তাহলে আমরা বুঝলাম যে বৃত্ত হলো একটি সমতলে অসংখ্য বিন্দুর সমষ্টি, যারা প্রত্যেকে ওই সমতলে একটি অসংখ্য বিন্দুর সমষ্টি, যারা প্রত্যেকে ওই সমতলে একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরবর্তী, এই ধরনের সমান দূরবর্তী। আমরা যদি খাতা কলমে পেন্সিল দিয়ে বা পেন্সিল কম্পাস দিয়ে বৃত্ত আঁকতে চাই, তাহলে বৃত্ত আঁকতে গেলে আমাদের কি করতে হবে? আমরা স্ক্রিনে যেমনভাবে দেখছি যে প্রথমে আমরা স্কেলের সাহায্যে প্রথমে আমরা কি করব, যে পেন্সিল কম্পাসে পেন্সিল সেট করে ভালো করে স্ক্রু টাইট দিয়ে নেব। তারপরে আমরা কি করব, যে পেন্সিল কম্পাসের এক সাইডে কাঁটা, এক সাইডে পেন্সিল থাকে, এবং এই দুটো মধ্যেকার আমরা যত দূর ব্যাস নেব সেইটা মেপে ততদূর পর্যন্ত দূরত্ব নিয়ে নেব। তারপরে কাঁটার অংশটাকে চিপে রেখে আমরা পেন্সিলের অংশটাকে ঘোরাতে থাকব। প্রথম যেখান থেকে স্টার্ট হয়েছে অন্তিমে সেখান থেকে মিলিত হবে এবং সেখানে একটি বৃত্ত সম্পন্ন হবে। তো এইভাবে আমরা বৃত্তকে এঁকে নিতে পারি। তো এবারে আলোচনা করব বৃত্তের বিভিন্ন অংশ। বৃত্তের বিভিন্ন অংশের ক্ষেত্রে প্রথমে আসছি বৃত্তের ব্যাসার্ধতে। আচ্ছা, এখানে এটাকে আমি একটা বৃত্ত ধরে নিলে, যার বৃত্তর এখানে একটা কেন্দ্র হবে। এই কেন্দ্রটাকে মূলবিন্দু ধরে আমি সমদূরবর্তী বিন্দুসমূহ যেই পথে চলে সেই পথটা হচ্ছে
এটা। তো এইখান থেকে এটাকে আমরা বৃত্তের পরিধি বলি। তো এই পরিধির ওপরে যে কোনো একটা বিন্দু আমি নিলাম, এই যে সঞ্চরণশীল বিন্দু, এখানে অসংখ্য বিন্দু আছে, যে কোনো একটা বিন্দু এখানে নিলাম, অসংখ্য বিন্দু এর উপরে থাকছে, বিন্দুগুলো এইভাবে একটা নির্দিষ্ট পথ বরাবর বিন্দুগুলো যেতে থাকবে। তো এর যে কোনো একটা বিন্দু নিলাম, এখানে এ একটা বিন্দু নিলাম, এর কেন্দ্র হচ্ছে ও, এ ও যদি যোগ করি যেটা যে রেখাংশটা পাবো, এই রেখাংশকে আমরা বলবো ব্যাসার্ধ। তার মানে এর সঙ্গে আমরা বলতে পারি যে কেন্দ্র ও পরিধিস্থ কোনো বিন্দুর সংযোজক রেখাংশ হলো ব্যাসার্ধ, যাকে ইংরেজিতে আমরা বলি রেডিয়াস বা প্লুরাল নাম্বারে রেডি। তো এখানে ও এ ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ সম্পর্কে একটা কিছু কিছু জিনিস আমাদের জানতে হয়, যে ব্যাসার্ধ এখানে স্মল আর দ্বারা, সাধারণত ব্যাসার্ধকে স্মল আর দ্বারা কিংবা ক্যাপিটাল আর দ্বারা ডিনোট করা হয় রেডিয়াসের আর হিসেবে। তো এখানে এছাড়াও আমরা নির্দিষ্ট পরিমাণে যখন এই পরিধিটা, এই যে যে পথে অতিক্রম করছে, সেই যে পথটা এই বা পরিধিটা, এই পরিধির মান নির্ণয় করতে গেলে সেখানেও আমাদের এই ব্যাসার্ধ ব্যবহৃত হয়। আবার এর ভেতরের অংশটা যেটা ক্ষেত্রফল ব্যবহার করতে গেলে সেখানেও আমাদের এই ব্যাসার্ধটা ব্যবহার করা হয়। এবং ব্যাসার্ধের উপর নির্ভর করে বৃত্তের আকৃতি হয়। ব্যাসার্ধ যত বড় হবে বৃত্তের আকৃতিও তত বড় হবে, ব্যাসার্ধ যত ছোট হবে বৃত্তের আকৃতি ছোট হবে। বিন্দু কেন্দ্র স্থির রেখে আমি ব্যাসার্ধ বাড়িয়ে কমিয়ে বৃত্তের আকৃতিকে ছোট বড় করতে পারি। এরপরে আসছি ডায়ামিটারে। ডায়ামিটার বা ব্যাস পরিধিস্থ যে কোনো বিন্দু দুটির সংযোজক সরলরেখা যা কেন্দ্র বিন্দুগামী, তাকে আমরা বলবো ডায়ামিটার বা ব্যাস। যদি আমি ধরে নেই যে এখানে একটা বৃত্ত এঁকে নিই, যার কেন্দ্র হচ্ছে এটা। এইবারে পরিধির ওপরে যে কোনো দুটো বিন্দু, আমি এখানে একটা বিন্দু নিলাম এ বিন্দু, আবার এখানে একটা বিন্দু নিলাম বি বিন্দু। এই যে বিন্দু নিলাম এটা সংযোজক সরলরেখা যা এই কেন্দ্রবিন্দুগামী ও বিন্দুগামী। কিন্তু আমি এখানে একটা বিন্দু নিলাম এ বিন্দু, এখানে একটা বিন্দু নিলাম পি বিন্দু, এখানে আমি এই রেখাটা টানলাম, কিন্তু এটা মূল বিন্দুগামী বা কেন্দ্রবিন্দুগামী হলো না। তার ফলে এটাকে আমরা ডায়ামিটার বা ব্যাস বলতে পারবো না, কিন্তু এটাকে ব্যাস বলবো। কারণ কি না, এটা কেন্দ্রবিন্দুগামী হচ্ছে বৃত্তের পরিধিস্থ যে কোনো দুটি বিন্দুর সংযোগ সরলরেখা যা কেন্দ্রবিন্দুগামী। তাহলে এক্ষেত্রে এ বি হলো আমাদের ডায়ামিটার বা ব্যাস। এক্ষেত্রে কতগুলো এই ডায়ামিটার বা ব্যাস সম্পর্কে এর কতগুলো জিনিস জানতে হবে। যে একটা বৃত্তের ক্ষেত্রে যতগুলো ডায়ামিটার টানা যাবে, বৃত্তেতে অসংখ্য ডায়ামিটার থাকতে পারে। যদি আমি এখানে একটা বৃত্ত নিয়ে নিই, এইভাবে একটা বৃত্ত আঁকলাম, এটা একটা ব্যাস হবে, 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 এরকম অসংখ্য ব্যাস যেটা কেন্দ্রবিন্দুগামী একটা বিন্দু দিয়ে সবাই যাবে। তো এই অসংখ্য ব্যাস হলে কি হবে, এদের প্রত্যেকটার দৈর্ঘ্য সবসময় একই হবে, প্রত্যেকটার দৈর্ঘ্য সমান হবে। তো সেক্ষেত্রে একই বৃত্তের মধ্যে যতগুলো ব্যাস টানা যায় প্রত্যেকটা ব্যাসের দৈর্ঘ্য সমান হবে। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করা, আমরা ব্যাসার্ধ যেটা করেছিলাম কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, আর এটা হলো ব্যাসার্ধ। ব্যাস যেটা করলাম কি না, পরিধির উপরে দুটো বিন্দু মধ্যে দূরত্ব। তাহলে ঠিক এইটাকে যদি আমি আরেকটা এদিকে সমপরিমাণ টেনে দিই, তাহলে পুরোটা ব্যাস দাঁড়িয়ে যাবে। তার মানে আলটিমেট আমাদের কি দাঁড়াচ্ছে, এটা আর হলে এটাও আর হবে। তাহলে আলটিমেট আমাদের হচ্ছে কি, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে আমাদের ব্যাস সমান হবে 2r। তার মানে আমরা বলতে পারি যে ব্যাস সমান 2 ইন্টু ব্যাসার্ধ। এখানে যেটা হলো যে আমি এটাকে ব্যাস বললাম, তাহলে এটা কি হবে,
এটা তো কেন্দ্রবিন্দুগামী হচ্ছে না। তো তাহলে 3 নম্বর যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে জ্যা বা কর। এটা কি না, যদি এখানে একটা বৃত্ত আমি এঁকে নিই, তো এর ক্ষেত্রে আমি যে কোনো দুটো বিন্দুর পরিধির উপরে যে কোনো দুটো বিন্দুর আমি যদি সংযোগ সরলরেখা টানি, যে কোনো দুটো বিন্দু, এটা 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 এটা, তো যে কোনো দুটি বিন্দু এদিক থেকে ধরো আমি এদিকে টানবো, এই দুটো বিন্দুর সংযোগ, যে কোনো দুটি বিন্দুর সংযোজক সরলরেখা আমি যদি টানি সেইগুলো হবে জ্যা। তো তাহলে এর সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি কি, পরিধির ওপরে যে কোনো দুটি বিন্দুর সংযোগ সরলরেখাকে আমরা জ্যা বলতে পারি। তো এক্ষেত্রে জ্যা হলো কি, সর্ববৃহৎ যে জ্যাটা, আমি যতগুলো জ্যা টানলাম এখানে একটু লক্ষ্য করলে দেখা যাবে যে এখানে আমি যতগুলো জ্যা টেনেছি তার চেয়ে সর্ববৃহৎ জ্যা কোনটা, তাহলে এটা হবে, আমি যদি এটার একটা নাম দিয়ে দিই এ বি, পি কিউ, আর এস, এই ধরনের নামগুলো দিলাম, এদের মধ্যে সবচেয়ে বৃহত্তম জ্যা কোনটা, তাহলে এ বি। তো এ বি সবচেয়ে বড় হচ্ছে, তো এটা ক্ষেত্রে লক্ষ্য করার বিষয় যে এ বিটা মূল বিন্দুগামী হচ্ছে, তার মানে এটা একটা ব্যাস হচ্ছে। তাহলে জ্যায়ের ক্ষেত্রে সর্ববৃহৎ জ্যা হবে সর্ববৃহৎ জ্যা সমান হচ্ছে ব্যাস। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রত্যেকটা ব্যাস একটা জ্যা, প্রত্যেকটা ব্যাসই একটা জ্যা, কিন্তু প্রত্যেকটা জ্যা একটা ব্যাস। তো এটা ছবি এঁকে যদি আরও একটু প্রপারলি বোঝানো যায়, যে আমি এখানে একটা জ্যা টানলাম, এটা কি ব্যাস হলো? এটা ব্যাস হলো না। তাহলে এই বা এখানে আমি আরেকটা জ্যা টানলাম, এটাও ব্যাস হলো না। কিন্তু আমি যদি দেখি যে তাহলে প্রত্যেকটা জ্যা ব্যাস হয় না, তারপর যদি ব্যাসগুলোকে টানি, যতগুলো খুশি ব্যাস টানি, এই ব্যাসগুলো কিন্তু প্রত্যেকেই একটা করে জ্যা। তাহলে আমরা বলতে পারি ওইটাকে ঘুরিয়ে যে একটা বৃত্তের প্রতিটি জ্যা ব্যাস নয়, কিন্তু প্রত্যেকটা ব্যাসই একটি জ্যা। এরপরে আসছি সেগমেন্ট বা বৃত্তাংশ। একটি বৃত্ত আর একটি জ্যা বৃত্তকে দুটি অংশে বিভক্ত করে, এই প্রত্যেকটা অংশ হচ্ছে একটা সেগমেন্ট। তো এখানে একটা বড় অংশ আছে, একটা ছোট অংশ আছে। এই বড় অংশটাকে বলবো আমরা অধিবৃত্তাংশ, আর ছোট অংশটাকে বলবো আমরা উপবৃত্তাংশ। তো বৃত্তের যে কোনো একটি জ্যা বৃত্তকে দুটি অংশে বিভক্ত করে, যে কোনো একটি জ্যা, এখানে জ্যার নাম পি কিউ দিলাম, পি কিউ জ্যা ও কেন্দ্রিক বৃত্তকে দুটি অংশে বিভক্ত করে, এটা একটি অংশ আর এর সাদা অংশটি একটি অংশ। তো এই ছোট অংশটাকে আমরা বলবো কি না উপবৃত্তাংশ বা মাইনর সেগমেন্ট, আর বড় অংশটাকে বলবো অধিবৃত্তাংশ বা মেজর সেগমেন্ট। এই গেল আমাদের বৃত্তাংশ। এরপরে আসছে কি সার্কামফারেন্স বা পরিধি। তো পরিধি একটা বৃত্ত, এই বৃত্তের এই যে চারপাশের যে লাইন, এটা যত দূরত্ব অতিক্রম করবে, এটা যত দৈর্ঘ্য যতটা, একে যদি আমি কেটে দিই, এটা কেটে দিলে কি হবে, এটা একটা লম্বা এইভাবে এর দৈর্ঘ্য পাওয়া যাবে এইখান থেকে এইখান পর্যন্ত। তো এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা হবে আমাদের এর পরিধি। তো এর সংজ্ঞা অনুসারে বলা যায় বৃত্তের একটি সম্পূর্ণ বৃত্তের দৈর্ঘ্যকে পরিধি বলে। আবার কি এই পরিধি, এতে সম্পূর্ণ পরিধি আছে, এই পরিধিকে যদি আমি অর্ধেক বরাবর কেটে দিই তাহলে আমরা কি পাবো, এইভাবে আমরা এইটা করলাম, এটা এর অর্ধ পরিধি।
এইখানে যদি আমাদের কেন্দ্র থাকে অর্ধেকটা কেটে দিলাম, এইবারে এই ব্যাস দিয়ে একে যোগ করে দিলাম, তাহলে আমরা যে অংশটা পাচ্ছি এই অংশটাকে আমরা কি বলবো না, এটাকে বলবো অর্ধবৃত্ত। বৃত্তের অর্ধেক, অর্ধবৃত্তের ক্ষেত্রে আমরা পরিধির অর্ধেক পাবো এবং ব্যাস পাবো। তো এরপরে চলে যাচ্ছে কি চাপ বা আর্ক। চাপ, তো চাপটা কি, আমাদের বৃত্তের যে পরিধিটা, এই ধরো বৃত্তের একটা, এটা গেল বৃত্তের পরিধি, এইবারে এই পরিধিকে এইখানে কেটে নিলাম, এই অংশটুকু কেটে নিলাম। এই অংশটুকু কেটে নিতে গিয়ে দেখলাম যে এইখানে ধরো এটা ডটেড লাইন দিয়ে একটু বোঝানোর সুবিধার জন্য এটা একটা অংশ, আবার এই লাল অংশটা আরেকটা অংশ, তাহলে এই দুটো অংশে ভাগ করা হলো। তো এইখানে এইটা হলো এক্স ওয়াই, আবার সেই এক্স ওয়াই থেকে এটা শুরু হবে, এটাও এক্স ওয়াই, এখানে একটা পি নাম দিলাম। তাহলে আমাদের এখানে কি পাচ্ছি না, একটা চাপ পাচ্ছি এক্স ওয়াই একটা চাপ, আর একটা চাপ পাচ্ছি কি এক্স পি ওয়াই, এটা আর একটা চাপ, একটা চাপ ছোট আর একটা চাপ বড়। তো এই ধরনের কোনো বৃত্তের, এর সংজ্ঞাটাকে আমি এভাবে বলতে পারি, কোনো বৃত্তের পরিধির কিছু অংশ কেটে নেওয়ার পর তাতে যে দুটি অংশ পাওয়া যায়, সেই দুটি অংশকে বৃত্তের আর্ক বা চাপ বলে। বড় অংশটিকে, এই যে বড় অংশটা আছে এক্স পি ওয়াই, এই বড় অংশটা, এই বড় অংশটিকে বলে অধিচাপ, মানে এটা হচ্ছে, এই বড় অংশটা হচ্ছে অধিচাপ বা মেজর আর্ক, আর ছোট অংশটাকে বলবো আমরা উপচাপ বা মাইনর আর্ক। এই গেল আমাদের চাপ। এরপরে আসছে কি সেক্টর বা বৃত্তকলা। বৃত্তকলা কি না, অনুরূপভাবে আমি একটা বৃত্ত আঁকলাম, যে বৃত্তাকার হয়নি, ধরে নিতে হবে এটা একটা বৃত্ত, এটা ওর কেন্দ্র। এইবারে আমরা করব কি, এখান থেকে একটা এর ব্যাসার্ধ নেব, এখান থেকে একটা ব্যাসার্ধ নেব, এটা ও বিন্দু, এটা ও এ আর ও বি দুটো ব্যাসার্ধ। এইবারে এই যে মাঝের অংশ, এই মাঝের অংশটা যেটা, সেইটা হবে বৃত্তকলা। এখানে অ্যাকচুয়াল দেখা যাচ্ছে দুটো বৃত্তকলা আছে, এইখান থেকে এই অ্যাঙ্গেলে একটা বৃত্তকলা, আবার এই যে বাইরের অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলে একটা বৃত্তকলা। এই যে এটা বড় বৃত্তকলা আর এটা ছোট বৃত্তকলা। তো এই ধরনের দুটো বৃত্তকলা পাওয়া যাচ্ছে। তাহলে এর বৃত্তকলার সংজ্ঞা অনুসারে আমরা বলতে পারি, কোনো বৃত্তের দুটি ব্যাসার্ধ ও তার মধ্যবর্তী বৃত্তচাপ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বৃত্তকলা বলে। এখানে ও কেন্দ্রীয় বৃত্ত, ও এ ও বি দুটি ব্যাসার্ধদ্বয় এবং এ বি বৃত্তচাপ, এই তিনটি মিলে যে অংশটি, ক্ষেত্রটি গঠন করে, এই লাল রঙের যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটাকে বলবো বৃত্তকলা বা সেক্টর। তো এখানে বড় অংশটা যেটা, এই যে সাদা অংশটা, এই যে সাদা অংশটা, এই বড় অংশটাকে বললাম আমরা বড় বৃত্তকলা, আর ছোট অংশটাকে বলবো আমরা ছোট বৃত্তকলা। তো বৃত্তকলা ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি, যদি এরকমের হয় যে এটা একটা বৃত্ত, তার সেন্টার হবে ও, রেডিয়াস আর, আর এখানে থিটা অ্যাঙ্গেল, তাহলে এর এই অংশটার ক্ষেত্রফল আমরা কি পাবো, এই অংশটার ক্ষেত্রফল পাবো কি না হাফ আর স্কোয়ার থিটা। এটা আমাদের যে রেডিয়ান পদ্ধতিতে, এটাকে যদি আমি ডিগ্রিতে বের করি, এই ক্ষেত্রফলটা পাবো।
তখন পাবো কি না, সেটা হবে θ/360 ইন্টু পাই আর স্কোয়ার। তো এই মানটা আমরা আরও পরে আরও ডিটেলসে পড়ব। তো আপাতত জাস্ট একটু জেনে রাখা এক্সট্রা নলেজ হিসেবে। এরপরে আসছি আমরা বৃত্তের ক্ষেত্রফলে। বৃত্তের ক্ষেত্রফল বলতে আমরা এতে 9-এ বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের পরিধি এগুলো সম্পর্কে আমরা ডিটেলসে পড়েছি। বৃত্তের ক্ষেত্রফল বলতে ভেতরের যে অংশটার যে ভিতরের যে ক্ষেত্রটা, সীমাবদ্ধ ক্ষেত্র, এই ক্ষেত্রটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, যেটাকে আমরা পাই আর স্কোয়ার দিয়ে ক্যালকুলেশন করতে পারি। আর হচ্ছে যেখানে ব্যাসার্ধ, পাইকে 22-এর সাথে ধরে নেওয়া। এই পাই কথাটা বলতে একটা মনে পড়লো, তো পাই কথাটার অর্থ হচ্ছে যে কোনো বৃত্তের পরিধি আর ব্যাসের যে অনুপাত, তো সেইটাকে আমরা পাই হিসেবে ধরে নিই। তো এক্ষেত্রে তাহলে আমরা ক্ষেত্রফলটা কী করব, বৃত্তের ভেতরের অংশটা, এই ভেতরের অংশটার যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটাকে বলবো আমরা ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটা সাধারণত যে আমরা তলের ক্ষেত্রে কিংবা কার্ডবোর্ডের কোনো বৃত্তাকার জিনিস যেটা ফাঁপা নয়, এই জাতীয় জিনিসের ক্ষেত্রে আমরা বৃত্তের ক্ষেত্রফল বের করতে পারি। আর যেটা আমরা যেসব দেখি যে বল জাতীয় জিনিস, বল কিংবা পাতিলেবু, তরমুজ, এই ধরনের যে বৃত্তাকার জিনিস, এদের কিন্তু পৃষ্ঠতলের ক্ষেত্রফল হয়, এদের বৃত্তের ক্ষেত্রফল হয় না। এগুলো অ্যাকচুয়াল, এগুলোকে আমরা বলবো কি গোলক, এগুলো বৃত্ত না, বৃত্তের 3 ডাইমেনশন। তো এরপরে আসছি বৃত্তের স্পর্শক, যেটা আমরা এখানে ডিটেলসে পড়ব পরবর্তী ক্ষেত্রে। এই টেনে এটা ট্যানজেন্ট বা স্পর্শক। তো কোনো বৃত্তের একটা বিন্দুতে যখন একটা সরলরেখা স্পর্শ করে যায়, যে কোনো একটি মাত্র বিন্দুতে যদি কোনো সরলরেখা স্পর্শ করে, এখানে একটা পি বিন্দু, এখানে একটা কি বিন্দু, তো এই যে এবি সরলরেখা পি বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে এবি একটা স্পর্শক। আবার এক্স ওয়াই সরলরেখা কিউ বিন্দুতে স্পর্শ করেছে, এক্স ওয়াই একটা স্পর্শক। তো এই স্পর্শক সম্পর্কে আরও ডিটেলসে আমরা পরের ভিডিওতে আরও ডিটেলসে জানব। আপাতত স্পর্শক জিনিসটা আমরা একটু সামান্য জ্ঞান এখানে আলোচনা করা হলো, যে যখন একটা বৃত্তের পরিধির যে কোনো একটা বিন্দুকে স্পর্শ করে কোনো সরলরেখা যাবে, তাকে আমরা বলবো স্পর্শক। এরপরে আসছি আমরা এক কেন্দ্রীয় বৃত্তে। এক কেন্দ্রীয় বৃত্ত বা ইংরেজিতে যাকে বলে কনসেন্ট্রিক সার্কেল। এক কেন্দ্রীয় বৃত্ত, এই কথাটার মধ্যেই এর সংজ্ঞা লুকিয়ে আছে, যে একটি মাত্র কেন্দ্রকে কেন্দ্র করে অসংখ্য বৃত্ত যখন থাকবে, তাদের সবাইকে এক কেন্দ্রীয় বৃত্ত বলা হয়। এইভাবে অসংখ্য বৃত্ত, একাধিক বৃত্ত যদি থাকে, এগুলো যদি সব বৃত্ত হয়, তাহলে সবাইকে এক কেন্দ্রীয় বৃত্ত বলা হবে। এটার ক্ষেত্রে কি, এটার কেন্দ্রটা একটাই, কেন্দ্রটা ফিক্সড, সবার ক্ষেত্রে কেন্দ্র একই ও কেন্দ্র প্রত্যেকটা বৃত্তের ক্ষেত্রে, কিন্তু প্রত্যেকটা বৃত্তের ব্যাসার্ধ আলাদা আলাদা, ছোট থেকে বড় বিভিন্ন রকমের ব্যাসার্ধ আছে, কিন্তু কেন্দ্রটা সবার ক্ষেত্রে একই। এই ধরনের বৃত্ত যেগুলো, একে বলবো আমরা এক কেন্দ্রীয় বৃত্ত। এরপরে আসি সর্বসমবৃত্ত বা ইকুয়াল বা কনগ্রুয়েন্ট সার্কেল। সর্বসমবৃত্ত কি, যে সকল বৃত্তের ব্যাসার্ধটা একই, ব্যাসার্ধ একই হওয়ার জন্য কি তাদের ক্ষেত্রফল বা পরিধি একই, তাহলে তারা হুবহু একই রকমের দেখতে একাধিক বৃত্ত, যাদের কেন্দ্র আলাদা হতে পারে, বিভিন্ন জায়গায় অবস্থান করতে পারে, কিন্তু যাদের ব্যাসার্ধটা একই। তো এই ধরনের বৃত্তকে আমরা বলবো যে সর্বসমবৃত্ত। তাহলে আমরা আজ কি পড়লাম তার একটা সংক্ষিপ্ত সার এবং বিশেষ কিছু জিনিস আমি আবার একবার আলোচনা করে দিচ্ছি, যে একটি বৃত্ত অসংখ্য
একটি বৃত্তের ক্ষেত্রে অসংখ্য বিন্দু আছে, অসংখ্য বিন্দু তার পরিধির উপরে অসংখ্য বিন্দু আছে এবং একটি নির্দিষ্ট বিন্দু ফিক্সড, যেটা হচ্ছে তার কেন্দ্র। বৃত্তের বৃহত্তম জ্যাকে আমরা ব্যাস বলবো। তো একটি বৃত্তের ক্ষেত্রে অসংখ্য জ্যা থাকে, তবে যেই জ্যাটা কেন্দ্রবিন্দুগামী হয় সেই জ্যাকে আমরা ব্যাস বলি এবং কেন্দ্রবিন্দুগামী জ্যাটি হয় সর্ববৃহৎ জ্যা। সেই জন্য আমরা বলবো কি বৃত্তের সর্ববৃহত্তম জ্যা হলো ব্যাস। এরপরে কি জেনেছি না, জ্যায়ের বৃত্তাকার ক্ষেত্রকে দুটি বৃত্তাংশে বিভক্ত করা যায়। কোনো জ্যা এই বৃত্তাকার ক্ষেত্রকে দুটি বৃত্তাংশে বিভক্ত করে। বৃত্তের সকল ব্যাস কেন্দ্রবিন্দুগামী হয়, বৃত্তের সকল ব্যাস কেন্দ্রবিন্দুগামী হয়। এছাড়াও আমরা জেনেছি কি দুটি বৃত্তাংশ সমান হলে তাদের বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য সমান হবে। দুটি বৃত্তাংশ সমান হলে তাদের, এটা যদি একটু ছবি এঁকে, দুটি বৃত্তাংশ সমান হলে ধরো এখান থেকে এটা একটা বৃত্তাংশ নিলাম, এখান থেকে এটা একটা বৃত্তাংশ নিলাম, এই যে এটা পি কিউ, এটা এক্স ওয়াই। তো এই দুটো যদি সমান হয় তাহলে বলেছে কি যে দুটি বৃত্তাংশ যদি সমান হয় তাদের বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য সমান হবে। ও বৃত্তাংশ এক্ষেত্রে এইটা যদি আমি নিয়ে নিই, এই দুটো যদি সমান হয় তো সেক্ষেত্রে এই দুটো সমান হবে, এই যে চাপ দুটো সমান হবে। তো এরপরে যেটা আসছি যে একটি বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকলা হলো বৃত্তচাপ ও দুটি ব্যাসার্ধের দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র। বৃত্তকলার সঙ্গে যেটা বলেছিলাম যে এখানে যদি কেন্দ্রবিন্দু থাকে তো এখানে একটা ব্যাসার্ধ, এখানে একটা ব্যাসার্ধ আর এইখানে একটা চাপ, এই তিনটে মিলে যে ক্ষেত্র তৈরি করে সেটা হচ্ছে বৃত্তকলা। সেই জন্য কি হয়েছে না, একটি বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকলা হলো যে বৃত্তচাপ এবং দুটি ব্যাসার্ধের দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র। আর সর্বশেষ যেটা, যে বৃত্তের বাইরে কোনো বিন্দু এবং কেন্দ্রের সংযোগ রেখাংশের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষায় বড় হবে। ধরো এটা একটা আমি বৃত্ত ধরে নিচ্ছি, তো এই বৃত্তের অসংখ্য বিন্দু চারপাশে যদি আমি দেখি, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এর ওপরে একটা বিন্দু, অসংখ্য বিন্দু আছে এখানে। তো তাহলে এখানে বলেছে কি যে বৃত্তের বাইরে কোনো বিন্দু, ধরো এই বিন্দুটা আমি এ, এটা বি, এটা সি, বৃত্তের বাইরে কোনো বিন্দু ও কেন্দ্রের সংযোগ রেখাংশ ও কেন্দ্রের এটা একটা কেন্দ্রের সংযোগ রেখাংশ দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্যের চেয়ে বড় হবে। ব্যাসার্ধটা এটা তার দৈর্ঘ্যের চেয়ে বড় হবে। অবভিয়াসলি এখানে একটা জিনিস দেখতে হবে যে একটা বৃত্তের ভেতরে একটা বিন্দু আছে, বাইরে একটা বিন্দু আছে আর উপরে একটা বিন্দু আছে। তো এখানে যেটা ভেতরে যেটা আছে তার দৈর্ঘ্য এতটা, ওপরে যেটা আছে তার দৈর্ঘ্য এতটা, বাইরে যেটা আছে তার দৈর্ঘ্য এতটা। এইবারে দেখতে হবে যে এই ওপরে যেটা আছে সেটা হয়েছে আমাদের ব্যাসার্ধ, তার মানে এখান থেকে এতটা, এটা ব্যাসার্ধ। তো বাইরে যেটা আছে সেটা এটার চেয়ে বড় হবে। তাহলে আমরা বলতে পারি বাইরের বিন্দুটা কেন্দ্র থেকে যে দূরত্ব তার ব্যাসার্ধের থেকে বড় হবে, কিন্তু ভেতরের যে বিন্দুটা সেটা ব্যাসার্ধের চেয়ে ছোট হবে। এটা আর এর চেয়ে ছোট, কারণ আর এই পুরোটা, আর এখান থেকে এই ডিস্টেন্সটা আছে। তো তাহলে আজকে আমাদের বৃত্তের সমস্ত অংশগুলোর আলোচনা শেষ হলো। পরের ভিডিওতে আমরা বৃত্তের স্পর্শক নিয়ে আরও ডিটেলসে আলোচনা করব।